চোখ খুলতে নিজেকে আবিষ্কার করলাম বেডে। উঠে বসতে দেখলাম আদি স্টাডি টেবিলে বসে স্টারের ল্যাম্পে জ্বালিয়ে এখনো পড়ছে। আমি নিজের ফোনটা হাতে নিয়ে দেখলাম মাঝরাত 3টে বাজে। আমি ওর সাথেই পড়ছিলাম, কিন্তু মাঝে একটু জিম এসেছিল, তাই হয়তো চোখ লেগে ঘুমিয়ে পড়েছি। তখনই হয়তো ও আমাকে এনে বেডে শুইয়ে দিয়েছে। আমি আমার ওড়নাটা ঠিক করে বেড ল্যাম্প জ্বালিয়ে আদিকে কিছু বলবো তার আগে আদি লিখতে লিখতে বলল, উঠে পড়লে কেন? শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি শোবে না? অনেকটা রাত হয়ে গেছে, আর পড়তে হবে না, এবার শুতে আসো। হুম, এখন শুলে টপার পজিশন তো দূর, টাইটাই পাসও করবো হয়তো। আর এটা ড্যাড যদি জানে আমাকে ঠেঙ্গিয়ে বাড়ি থেকে বিদায় করে দিবে, তখন নিজে খাবো কি আর তোমাকে খাওয়াবো কি? আমি ওর কথা শুনে হেসে দিতেও কিঞ্চিত হেসে বলল, আজ তোমার জন্যই আমার এই অবস্থা। এই এই, একদম আমাকে ব্লেম করবে না। তোমাকে কি আমি পড়তে মানা করেছিলাম নাকি? তোমার চিন্তা আমার পড়াশোনাকে ল্যাং মেরে মাথা থেকে বাগিয়ে দিয়েছিল। তুমি এসে আমাকে নিজের প্রেমে ফেলেছ। সারাক্ষণ তোমার চিন্তাই করতাম। আমি যদি আগের আদিত্য ব্যানার্জি থাকতাম, যে কিনা কোনো মেয়েকে পাত্তাই দিত না, তাহলে তো আর আমার এই অবস্থা হতো না। আগে কোনো মেয়ে পারেনি, বাট তুমি পেরেছ। সো দোষটা তোমারই। আমার রাগ হলো, আবার ভালোও লাগলো, কিন্তু ভালো লাগাটাকে চেপে রেখে রাগটাকেই মেলে ধরলাম। ওহো, এখন সব দোষ আমার, তাই না? আজ্ঞে, এখনো দেখো তুমি আমাকে পড়তেই দিচ্ছ না। মমিতা গাল ফুলিয়ে বলছে, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি আমার রুমে, তাহলে তো আর তোমাকে ডিস্টার্ব করার কেউই থাকবে না। আদিত্য বলছে, এক পা বেড থেকে মাটিতে পড়লে ঘরে বসে এক্সাম দিতে হবে, সেটা চাইলে তুমি যেতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আমি বেড থেকে পা রাখার আগে আদিত্যর দাঁতের দাঁত চাপা কথা শুনে তড়িঘড়ি করে পা গুটিয়ে নিলাম। ও আমার দিকে না তাকিয়েই কথাটা বলেছে লিখতে লিখতে। আমি আর কথা বাড়ালাম না। সত্যি, এখানে আসার পর 6 মাস ওর আমাকে রক্ষা করতে, আমার খেয়াল রাখতেই কেটে গেছে। ইস, অনেক চাপ পড়ে গেছে মনে হয়। থাক, এখন আর তাহলে কথা টথা বলবো না। মাথার মধ্যে যেটা গুড়গুড় করছে সেটা বলতে পারো আমাকে। এতক্ষণ যখন বক বক শুনতে পারলাম, এখনো পারবো। মৌমিতা ব্রু কুঁচকে মনে মনে বলছে, কি বাজে ছেলে রে বাবা, কথায় কথায় কিভাবে টোন কাটছে দেখো। একটু কি ভালোভাবে কথা বলা যায় না নাকি? পড়া শুরু করার আগে কত মিষ্টি মিষ্টি কথা বলছিল, আর এখন দেখো পরীক্ষা চলে গেলে এর শোধ তুলবো আমি। একটাও কথা বলবো না তখন। বাজে ছেলে একটা। বলছিলাম কোয়েলকেও নিয়ে আসলে হতো না? সবিকদার কুদৃষ্টি কেটে গেছে তা তো নয়, তাই না? আদিত্যর পেন থামে, হাত থেকে পড়ে গেল আমার কথাটা শুনে। মুখটাও বেশ থমথমে গম্ভীর হয়ে গেছে। ওকে আসতে বলিনি মনে করেছ? অনেকবার বলেছি, কিন্তু কোনো কথাই কানে তুলল না। কিন্তু কেন? এ বাড়িতে তো ও এসেছে আমার সাথে। আদিত্য এবার নিজের রাউন্ড চেয়ারটা আমার দিকে ঘুরিয়ে বলল, কাকাই এ বাড়িতে আছে এখন। ওর কথা শুনে আমি চোখ বড় বড় করে অবাকভাবে ওর দিকে তাকিয়ে আছি। কাকাই এই বাড়িতে আছে মানে? ও কি বলতে চাইছে ও? তাহলে মা আমায় কিছু জানালেন না কেন? আই নো তুমি শকড। আসলে কাকাই নেই, কাকাইয়ের জিনিসপত্র আছে। কাকাই আজকে ফেরেনি বাড়িতে, কারণ আমি জানিয়েছিলাম কোয়েলকে আর তোমাকে এখানে নিয়ে আসবো। 2 দিন আগেই কাকাই দেশে ফিরেছে। ড্যাডের সাথে নাকি সবটা মিটিয়ে নিয়েছে, তাই ডেট বলেছে এ বাড়িতে থাকতে। কিন্তু আমার সেটা মনে হয় না। তোমার সেটা মনে হয় না কেন? তুমি কি আরো কোনো কারণ আন্দাজ করছো? হুম, ব্যাপারটা অন্য, এটা আমি শিওর। কারণ কাকাই ঠিক করার হলে তো আরো আগেই ঠিক করতে পারতো। হঠাৎ এখনই বা কেন? ছুটিও হয়তো কিছু আন্দাজ করেছে, তাই একবার বলার পরেও এলো না। তাহলে এখন কি করবে? আমার কেন জানি না খুব চিন্তা হচ্ছে আদি। ওকে এভাবে একা রেখে আসতে মন মানছিল না আমার। আগের ব্যাপারটা অন্য ছিল। আগের ব্যাপার কিছু অন্য ছিল না মৌ। সবিকের নজর প্রথম থেকেই ছুটির উপর, সে ছোট থেকে। ও কোনো কালে সেফ ছিল না, এখন তো আরো নেই। কেন যে আমাদের কথা শুনে না আমি বুঝি না। বরাবর নিজের যেটা মন চেয়েছে সেটাই করে এসেছে। আমি আদিকে উত্তেজিত হতে দেখে উঠে এসে ওর কাছে গেলাম। ওর কাঁধে 2 হাত রেখে বললাম, এখন মাথা ঠান্ডা রেখে কি করলে ঠিক হবে সেটাই আমাদের ভাবতে হবে। কি আবার হবে? হসপিটালে একটা বেড বুক করে রাখতে হবে। মমিতা ব্যাপাসাকা খেয়ে বলল, কি? হসপিটালে বেড বুক করতে হবে কেন? মানে কেন, কার জন্য? আমি তো কিছুই বুঝতে পারলাম না তোমার কথার মানে। আদিত্য বাঁকা হেসে বলছে, সবিকের জন্য। আবার কার জন্য? তুমি রাজকে চেনো না মৌ? সবিক যেমন সুযোগ খুঁজছে ছুটির ক্ষতি করার জন্য, তেমনি রাজও একটা সুযোগ খুঁজছে হসপিটালে পাঠানোর। দেখনি আমাকে মারতে এসেছিল সেই সময় কতটা রিয়েক্ট করছিল? হ্যাঁ, কিন্তু রাজদা সবিকদের ক্ষতি করলে তো ওনারও ক্ষতি, পুলিশ কেস হয়ে যাবে তো। পুলিশের পরোয়া তুমি আর ছুটি করতে পারো, আমরা করি না। আমরা ইউনিয়নে আছি।
সে প্রথম থেকে ওসব পুলিশ দেখে এসেছি, ওদের আবার কেউ ভয় পায় নাকি? হাতে নোট গুঁজে দিলে চুপ হয়ে যাবে। তুমি এরকম করেছো তার মানে? হ্যাঁ, রনিতের কেসেই তো। মানে সত্যিটা স্বীকার করার পর আদি যখন বুঝলো আমি ওর দিকে তাকিয়ে আছি, তখন আমার দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো। আমি ওর থেকে সরে গিয়ে বেডে বসে পড়লাম। আমি এগুলো একদমই পছন্দ করি না দি। তুমি দরকার কাউকে এভাবে মারার? এসব না করলে তো আর পুলিশকে ঘুষ খাওয়াতেও হয় না। তোমরাও যদি এসব করো তাহলে ওদের আর তোমাদের মধ্যে পার্থক্যটা কোথায় রইলো? আমি মনে হয় না কোয়েলও এসব সাপোর্ট করবে। এটাই তো ভয়। তাও ভালো, তুমি তো তেমন কিছু রিয়েক্ট করলে না। কিন্তু ছুটি হলে তো। কি? কোয়েল কি? ক্লিয়ার করে বলো। তোমাকে ডিটেলস তো এখন বোঝাতে পারবো না, জাস্ট এটুকু বলবো, ছুটি এই জিনিসগুলো একদমই পছন্দ করে না। ও এসব টের পেলে রাজার সাথে কথা বলাই বন্ধ করে দিবে। আর এটাই রাজের কাছে সব থেকে বড় ক্ষতি। তার জন্য রাজ চুপ করে আছে, না হলে কবেই খবর করে দিত সবিকের। ওইসব পুলিশ নেতা মন্ত্রী কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রনিতের এগেনিস্টে যেমন অনেক অভিযোগ আছে, তেমনি সবিকের এগেনিস্টেও আছে। পুলিশও উৎপেতে রয়েছে স্ট্রং প্রুফের জন্য, যাতে ওদের হাজতে ঢুকানো যায়। তাই বলে মারবে? স্ট্রং প্রুফ থাকলে একেবারে আইনের হাতে তুলে দাও। তোমরা কেন আইন হাতে নিতে যাবে? যখন রনিত তোমার হাত ধরেছিল তখন তুমি কেন ওকে চড় মেরেছিলে? মাথা ঠিক ছিল না তার জন্যই তো। ঠিক তেমনই আমাদের জীবনের গায়ে কোনো আঁচ লাগলে, কেউ কোনো ক্ষতি করতে চাইলে আমাদের মাথা ঠিক থাকে না। তখন আমরা তাদের জীবনটাও কেড়ে নিতে পারি, আমাদের জীবনের দিকে হাত বাড়ানোর অপরাধে। আদি কথাটা বলতে বলতে বেডের কাছে এসে বেড ল্যাম্পটা অফ করে দিল। তারপর নিজের ডেস্কে ফিরে গিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমি ওর কথা শুনে কিছু বলার জন্য খুঁজেই পেলাম না। শব্দ না করে একটু হাসলাম, তারপর শুয়ে পড়লাম। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখটা লেগে এলো। শুধু কিছুক্ষণ পর কপালে কারো স্পর্শ অনুভব করছি। মাঝরাতে হঠাৎ করে কোয়েলের ঘুমটা ভেঙে যায়। নিজের পড়ার টেবিল থেকে মাথা তুলে চোখ কষলে দেখলো জানালার পর্দাগুলো উড়ছে। অর্থাৎ বাইরে হাওয়া ছেড়েছে। কোয়েল উঠে জানালার কাছে গিয়ে জানালাটা বন্ধ করতে দেখলো হোস্টেলের বাহিরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে কোয়েল চোখ কষলে নিল, কারণ গাড়িটা তার চেনা। রাজার গাড়ি এত রাতে এখানে কি করছে? গাড়ির কাঁচগুলো তো তোলা, কিছুই তো দেখতে পাচ্ছি না। আলো জ্বললে বুঝতাম কেউ ভিতরে জেগে আছে, সেটাও তো নেই। হতেই পারে এটা অন্য কারো গাড়ি। তাহলে তো ফোন করে রাজকে ব্যাঘা ডিস্টার্ব করা হবে এত রাতে। কি যে করি? কোয়েল বেশ কিছুক্ষণ উকিঝুঁকি করার পর মনস্থির করলো রাজকে ফোন করবে, কারণ রাজেরও তো পরীক্ষা। হয়তোবা ও রাত জেগে পড়ছে, তাছাড়া ওর তো অফিসের কাজও থাকে। একটা ফোন না হয় করাই যায়, না ধরলে আর করবে না। কোয়েল রাজকে কল করে 2-4 বার রিং হতেই রাজ কল রিসিভ করে বলল, পড়া কি শেষ কুহুজান? হুম, ঘুমিয়ে পড়েছিলাম, এখনো বাকি আছে তাই। তুমি জেগে আছো যে? আমাকে তো জেগে থাকতেই হবে। আমার কুহুজানের জেদের উপর কি আর আজ অব্দি কেউ কোনো কথা বলতে পেরেছে? তাই জেগে থাকতে হচ্ছে। তাছাড়া আমারও তো পরীক্ষা কুহুজান। কোয়েল জানালার কাছে গিয়ে বলল, তার মানে আমার হোস্টেলের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটা তোমারই? রাজ তখন জানালার কাছ নামিয়ে, দেখতে পাচ্ছ আমায়? কোয়েল দেখল ওর প্রশ্ন শেষ হতে গাড়ির কাজটা নেমে গেল। একটু দূরে হাওয়ায় রাজের মুখটা হালকা দেখতে পেল কোয়েল, কিন্তু এটা যে রাজ সেটা ভালোই বোঝা যাচ্ছে। কোয়েল আবার রাগ দেখিয়ে বলল, মাথাটা কি পুরোটাই খারাপ হয়ে গেছে তোমার? এত রাতে এখানে কি করছো তুমি? বাড়ি যাও আর শুয়ে পড়ো গিয়ে। তোমার একটা জেদ মেনে নিয়েছি মানে যে সব জেদ মেনে নিব, এটা ভাবা কিন্তু একদমই ভুল। যেখানে প্রশ্ন তোমার নিরাপত্তার, সেখানে আমি কারো কথাই শুনবো না। জানালাটা বন্ধ করে দরজা ভালোভাবে দিয়ে চুপচাপ গিয়ে ঘুমাবে। গট ইট? রাজার এরকম কড়া গলায় আদেশ শুনে কোয়েল চুপ করে গেল। সবসময় সবাসহ এই মানুষটার উপর নিজের জেদ খাটাতে পারলেও এই মানুষটা যখন জেদ ধরে, তখন কোয়েলের আর কিছুই করার থাকে না। তার মধ্যে প্রসঙ্গ যখন কোয়েলের নিরাপত্তা, সেখানে তো কোয়েলের জেদ মানার কোনো প্রশ্নই নেই। এখন এই বিষয়টা কোয়েলের হাতে নেই, তাও নরম গলায় একটা চেষ্টা করলো। বোর হয়ে যাবে কিছুক্ষণ পর, এখন চলে গেলে হয় না? কি বললাম আমি কিছুক্ষণ আগে? আচ্ছা যাচ্ছি, কিন্তু তুমি কখন যাবে তাহলে? যখন আমার মনে হবে আর কোনো বিপদ নেই তখন। নাও গো। কোয়েল রাজের কথা মতো অসহায় মুখ করে জানালাটা বন্ধ করে দরজাটা ভালো মতো বন্ধ আছে কিনা চেক করে নিল। তারপর বেডে উঠে বই নিয়ে বসতেই কোয়েলের ফোন বেজে উঠল। দেখলো রাজ ভিডিও কল করছে। হেসে কল রিসিভ করতে ওপাশে রাজকে দেখলো। আচ্ছা, আমার জন্য না হয় তুমি আসো, বাট তোমার জন্য তো কেউ নেই রাজ। তুমি এত রাতে একা আসো, কেউ যদি সেটা সুযোগ নিয়ে তোমার ক্ষতি করে দেয়?
বাবা, তুমি আমার চিন্তা করো বুঝি? বাজে কথা একদমই বলবে না। আমি কি জানতাম নাকি তুমি এরকম কিছু একটা করবে? জানলে আদির সাথে যেতে বুঝি? কোয়েল চুপ করে থাকলে রাজ একটা দীর্ঘশ্বাস ফেলে। আশ্বাস দিয়ে কোয়েলকে বলে, কিচ্ছু হবে না, আমার চিন্তা করো না তুমি, ঘুমিয়ে পড়ো। কারণ কালকে তোমার ভার্সিটিতে যেতে হবে। আমি দিয়ে আসবো আর আমিই তোমাকে নিয়ে আসবো, ওকে? হুম, নিজের খেয়াল রাখবে। কোয়েল ফোন রেখে চুপচাপ শুয়ে পড়ল। কিন্তু কেন জানি না মনটা খুবই কুড়াইছে। মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। আর রাজের এখানে থাকার পরিণাম সাংঘাতিক কিছু হবে না তো? সাংঘাতিক হলে কতটা সাংঘাতিক হবে এটা আন্দাজ করতে পারলে হয়তো কোয়েল রাজকে বাড়ি পাঠিয়ে দিত। যে করেই হোক, ওর কি উচিত ছিল রাজকে বাড়ি পাঠিয়ে দেওয়া? সকালে কোয়েলের ঘুম ভাঙতে কোয়েল লাফ দিয়ে উঠে বসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো সকাল 7টা বাজে। তাড়াতাড়ি করে উঠে জানালার কাছে গিয়ে জানালাটা খুলে রাজের গাড়িটা খুঁজতে থাকলো কোয়েল। না, কোথাও রাজের গাড়িটা দেখা যাচ্ছে না। কখন বাড়ি ফিরে গেছে কে জানে। আচ্ছা, ও বাড়ি গেছে তো নাকি? দূর, কি যে আজে বাজে ভাবছিস তুই কোয়েল, পুরো মাথাটাই গেছে তোর। যাই ফ্রেশ হয়ে ওকে একটা মেসেজ করব। কোয়েল এই বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফোন হাতে নিয়ে মেসেজ করতে যাবে তার আগেই দেখে রাজ মেসেজ করে রেখেছে। মেসেজে লেখা, আমি 9টার সময় হোস্টেলের বাইরে চলে আসব, রেডি হয়ে থাকবে। কোয়েল দেখলো মেসেজটা কিছুক্ষণ আগের করা, তাই রিপ্লাই হিসেবে প্রশ্ন করলো, কখন বাড়ি গেছ? কোয়েল মেসেজ করতে সেটা সিন হয়ে গেল, মানে রাজ হোয়াটসঅ্যাপে ওর চ্যাট খুলেই বসেছিল। রাজ রিপ্লাই করলো, কিছুক্ষণ আগে, 30 মিনিটের মতো হয়েছে। কোয়েল আবার সঙ্গে সঙ্গে রাজকে ফোন করলো। রাজ ফোন রিসিভ করতে না করতে কোয়েল বলা শুরু করলো, কি গো তুমি, সারা রাত ওভাবে গাড়ির মধ্যে বসেছিলে? ঠিকভাবে ঘুমাওনি পর্যন্ত? এইগুলো তোমার পাগলামি জানো তো? আমি তো হোস্টেলের মধ্যেই ছিলাম, কি এমন ক্ষতি হতো আমার? বরং তোমারই ক্ষতি হয়ে যেতে পারতো। তুমি কেন? আচ্ছা আচ্ছা বাবা, শান্ত হও। কুল কুহুজান, আমি একদমই ঠিক আছি। এতটা ভয় পাওয়ার কিছু নেই। আর আমার কি ক্ষতি করবে বলো তো? জিয়ার বাবা কিচ্ছু করতে পারবে না, রিল্যাক্স। এতটাও ওভার কনফিডেন্স ভালো না রাজ, যা ইচ্ছে করো, আমি কিচ্ছু বলবো না আর। কোয়েল ফোন রেখে দিয়ে বেডের উপর নিচে থেকে দূরে সরে ফেললো ফোনটাকে। মাথার মধ্যে যেন আগুন জ্বলছে ওর। সারাদিন এবার রাজ অফিসের কাজ করবে, তারপর আবার সন্ধ্যা থেকে পড়তে বসবে। এর মধ্যে যদি একটু না ঘুমায় তাহলে যে শরীরটা খারাপ করবে সেটা বুঝতে চাইছে না। সামনেই পরীক্ষা, তার মধ্যে শরীর খারাপ হলে কি হবে ভেবে দেখেছ? এইসব ভেবে মাথা গরম হয়ে আছে কোয়েলের, যার কারণে রাজ ফোন করলেও সেটা দেখার পরও ধরছে না ফোনটা। রাগের ছোট ফোনটা সাইলেন্ট করে দিয়ে বালের চাপা দিয়ে দিল কোয়েল। সকাল 8টা বেজে 30 মিনিট। কোয়েল ধীরে সুস্থে রেডি হতে শুরু করে। এখন মাথাটা একটু ঠান্ডা আছে, কারণ কিছুক্ষণ আগেই মমিতার আদিত্য ফোন করে ওকে বুঝিয়েছে। ফোনটা জেনারেল মোড করে কোয়েল রেডি হয়ে নেয়। 9টা বাজার কিছুক্ষণ আগেই কোয়েল বেরিয়ে যায় হোস্টেল থেকে। বেরিয়ে নিজের ডান দিকে তাকাতেই দেখে বেশ কিছুটা দূরে রাজের গাড়ি দাঁড়িয়ে। রাজের গাড়ি এখানে, তার মানে ও চলে এসেছে। কই, আমাকে তো মেসেজ করলো না। কোয়েল কথাটা ভেবে আস্তে আস্তে রাজের গাড়ি দিকে এগিয়ে যায়, কিন্তু গাড়িতে কাউকে দেখতে পায় না। যেহেতু জায়গাটা নির্জন, তাই হঠাৎই কোয়েল আশেপাশে থেকে একটা মেয়েলি গলার স্বর পায়। চারদিকে তাকাতে দেখে আরেকটু এগিয়ে একটা গলির মতো আছে। খুব সম্ভবত ওখান থেকে আসছে আওয়াজটা। কোয়েল আস্তে আস্তে গলিটার দিকে এগিয়ে যেতে দুটো মানুষকে দেখে স্থিরভাবে দাঁড়িয়ে যায়। কোয়েলের সাথে সাথে কোয়েলের দৃষ্টিও তাদের উপর স্থির। পুরোপুরি ভাবলেশীন হয়ে কোয়েল সামনের দিকে তাকিয়ে রাজের বুকে অন্য একটা মেয়েকে দেখছে। মেয়েটাকে চেনে ভালো মতো, সেদিন পার্কের মেয়েটা মানে টিনা। শুধু যে মেয়েটা রাজের বুকে মাথা রেখেছে রাজকে জড়িয়ে ধরে আছে তা নয়, রাজও জড়িয়ে ধরে আছে মেয়েটাকে সযত্নে। রাজ টিনাকে সোজা করে দাঁড় করিয়ে ওর চোখের জল মুছে দেয়। আমি তোমার চোখে আর কোনোদিনের জল দেখতে চাই না। আমি আসি তো, আমি সব সময় তোমাকে আগলে রাখবো। এবার রাজ নিজেই টিনাকে বুকে টেনে নেয় হেসে। আর কোয়েল সেটা দেখে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নিলে টিনার নাম নিজের মুখে শুনতে পায়। চোখ খুলে দেখে রাজ ভয়ভীত হয়ে তার দিকে তাকিয়ে আছে। রাজ কোয়েলের দিকে এক পা বাড়াতে পিছন ফিরতে থাকে, নিজের চোখের জল মুছে দৌড়ে চলে যায় ওই জায়গা থেকে। কোয়েলের পিছন পিছন রাজও ছুট দিল। টিনা গলি থেকে বেরিয়ে রাজের গাড়ির সামনে দাঁড়ায়, তারপর লুকিং গ্লাসে চোখের জল মুছে নিয়ে নিজের মুখটা একটু বাঁকা হাসে। এদিকে কোয়েল নিজের হোস্টেলের গেটের সামনে এসে দেওয়ালে এক হাত ভর দিয়ে সামনে ফুফাতে থাকে। সেই সময় রাজ এসে কোয়েলের পিছনে দাঁড়ালে কোয়েলটা টের পায় আর নিজের চোখের জল মুছে হাঁটতে নেয়। রাজ কোয়েলের হাত ধরে বলছে, এভাবে দৌড়ে এলে কেন তুমি? আমার কথাটা তো শুনবো নাকি? কোয়েল এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রাজের দিকে ফিরে বলল,
কথা তো দূর, তোমার মুখটাও আমি দেখতে চাই না। এভাবে আমাকে না ঠকালে তোমার চলছিল না, তাই না? আগে তো আমার পুরো কথাটা শোনো। বললাম তো, আমার কিচ্ছু শোনার নেই। এজন্যই তোমাদের ছেলেদের আমি বিশ্বাস করতে চাই না। একসাথে 2-3টা মেয়ে না হলে তোমাদের চলেই না, তাই না? কোয়েল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। একটা মেয়ের নামে বদনাম করছিস তুই এটা বলে? নিজে একটা মেয়ে হয়ে কি করে এসব বলছিস তুই? কোয়েল বলছে, তোর মতো একটা ছেলেকে চোখের সামনে দেখেছি তাই বলেছি। বাবা, যতজনকে রাখো সবার জন্যই দরদ আছে বুঝি? যাক, শুনে বেশ ভালোই লাগলো। তা তোমার ফুর্তির পাত্রী হিসাবে আমি কত নাম্বার? কোয়েলের কথা শেষ হওয়ার আগেই রাজ সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল কোয়েলের গালে। কোয়েল গালে হাত দিয়ে চুপ করে থাকলে রাজ নিজে দ্বাতস্থ হয়। বুঝতে পারে সে একটা ভুল করে ফেলেছে। রাজার চোখ ছলছল করে ওঠে। কোয়েলের দু গালে নিজের হাত রাখতে গেলেই কোয়েল পিছিয়ে গিয়ে বেজা চোখ নিয়ে রাজের দিকে তাকায়, যার ফলে রাজের বুকের ভিতরটা চিনচিন করে ওঠে। কোয়েল হাঁটা শুরু করলে রাজ নিজের মাথা নিচের দিকে নামিয়ে চোখ বন্ধ করে নেয়। বড় একটা নিঃশ্বাস নিয়ে জোরো পায়ে হাঁটা দেয় কোয়েলের পিছনে। কুহু, কুহু, আমার কথাটা শোনো একবার। আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, প্লিজ কুহু। কোয়েল রাজের একটা কথাও শুনছে না, নিজের মনেই হেঁটে চলেছে। একসাথে অনেকগুলো পুরনো ঘটনা বলা যায়, পুরনো ভয় কোয়েলের সামনে এসে উপস্থিত হয়েছে, যেগুলো ও কখনোই রাজে থেকে আশা করেনি। আর আজকে সবার থেকে অন্য ভেবে শেষমেশ ভুল করলো কোয়েল। এটাই মাথায় ঘুরছে কোয়েলের সমানে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাজ কোয়েলের হাত ধরে টান মেনে নিজের কাছে নিয়ে আসে। একবার আমার কথাটা শোনো। ঠিক যতটা জোরে তো যতটা দ্রুত রাজ কোয়েলকে নিজের কাছে নিয়ে এসেছিল, তার থেকেও বেশি জোরে দ্রুত কোয়েল রাজের বুকে দুহাত দিয়ে ধাক্কা মেরে রাজকে সরিয়ে দেয়। আমার কাছে আসার চেষ্টাও করবে না তুমি। আমার এতদিনের ধারণাটাই বদলে দিয়েছো তুমি। এক নিমিষে আমার ভালোবাসা দুলোই মিশিয়ে দিয়েছ। প্লিজ কুহু। রাজ আবারও কোয়েলের কাছে এসে কোয়েলকে বোঝানোর চেষ্টা করতে চায়, কিন্তু কোয়েল আবারও ধাক্কা মেরে রাজকে দূরে সরিয়ে বলে, আর কোনো দিনও আমার সামনে আসবে না। কোয়েল চলে যেতে রাজি হাঁটু গেড়ে বসে পড়ে। নিজের দুহাত নাকের দুপাশে চোখের কোণে এনে চোখের জলটা মুছে নেয়। আমি ওকে কিছুতেই হারাতে পারবো না। আই ক্যান্ট লিভ উইদাউট হার। রাজ উঠে দাঁড়ায় আর দৌড়ে কোয়েলের যতটা সম্ভব কাছে গিয়ে দাঁড়ায়। কুহু, প্লিজ কাম ব্যাক। আমি বাঁচবো না তোমাকে ছাড়া। এভাবে আমাকে একা করে দিয়ে যেও না প্লিজ। আমার ভুল হয়ে গেছে। এর জন্য তুমি আমার কাছ থেকে আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার মতো শাস্তি তুমি আমাকে দিও না। আমি শেষ হয়ে যাব। আই লাভ ইউ সো মাচ কুহু। রাজ চিৎকার করে কথাগুলো বলে দেয় কোয়েলকে। আটকাতে ব্যর্থ হয়। দু চোখের কোণ দিয়ে এখনো জল গড়াচ্ছে রাজের। এদিকে রাজের আর্তনাদ সহ ডাক আর উপেক্ষা করতে পারছে না কোয়েল। বুক ফেটে কান্না আসছে। রাজের কথাগুলো শুনে এবার বাধ্য হয়ে পিছন ফিরে তাকায় কোয়েল। আর কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ রাজ গাড়ি যাওয়ার মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে কোয়েলের দিকে তাকিয়ে। একদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর একদিক দিয়ে গাড়ি আসছে। মাঝে দাঁড়ানো জায়গা। কোয়েল সে দাঁড়ানো জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ এদিক পার হয়ে চলে এসেছে নিজের কথা শেষ করে। কিন্তু রাজ পার হয়ে আসেনি। হঠাৎ করে কোয়েলের চোখ যে অপর দিক থেকে বেশ কয়েকটা গাড়ি একসাথে আসছে। সে করুণ ও অসহায় দৃষ্টিতে কোয়েলের দিকে চেয়ে আছে। কোয়েল শুধু রাজের দিকে তাকিয়ে একটা চিৎকার দেয় জোরে। রাজার নাম করে। রাজার কোনো পরিবর্তন নেই। রাজা এখন একইভাবে দাঁড়িয়ে আছে কোয়েলের দিকে। কোয়েল দৌড়ে রাজার কাছে আসতে নিলে রাজার ঠোঁটের কোনো এক সিলতে হাসি ফুটে ওঠে। কোয়েল রাজার কাছে গিয়ে রাজার বুকে ধাক্কা দিতে নিলে রাজ শক্ত করে কোয়েলের হাত দুটো ধরে নেয়। ফলে দুজনেই পিছন দিকে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে রাজার হুঁশ এলো, মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল। কোথায় লেগেছে দেখি। উঠে দাঁড়াও। রাজ উঠে দাঁড়িয়ে কোয়েলের দিকে করুণ চোখে তাকায়। বুকের বাম দিকে হাত রেখে বলে, এখানে। কোয়েল সাথে সাথে মুখ গম্ভীর করে নিয়ে বলে, আমি আসছি, তোমার দেরি হয়ে যাচ্ছে। রাজও আর আটকায় না কোয়েলকে। কোয়েল রাস্তা পার হয়ে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। কোয়েল যেতে রাজ উল্টো পথে হাঁটা ধরে নিজের গাড়ির কাছে গিয়ে পৌঁছায়। এদিক ওদিক দেখে গাড়ি নিয়ে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে ঢুকতেই দেখে আদিত্য আর মৌমিতা বসে কথা বলছে। রাজ মাথা নত করে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। কোয়েল ক্লাসে না গিয়ে ভার্সিটিতে এসে কমন রুমে কিছুক্ষণ বসে থাকে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না ও। মাথায় এটাই ঘুরছে কীভাবে রাজ এটা করতে পারে। এক জায়গায় স্থির হতে পারছে না কোয়েল। একবার দাঁড়াচ্ছে, আবার বসছে, তো আবার হাসছে। অস্বস্তিতে পড়ে কোয়েল নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। বেরিয়ে চলে যায় ভার্সিটি থেকে কিছুটা দূরে থাকা পার্কটায়। ওখানে গিয়ে দেখে তেমন কেউ নেই। যেহেতু সকালবেলা বেশিরভাগ স্টুডেন্টদের ক্লাস চলছে, আর না হয় দুপুরে ক্লাস, তাই বেশ নির্জন। কোয়েল একটা বেঞ্চে চোখ মুখ ডেকে বসে পড়ল। সাথে সাথে তখনকার দৃশ্য ভেসে উঠল ওর বন্ধ চোখের অন্ধকারে।
1 মিনিট। রাজ নিজে থেকে টিনাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু রাজ তো কখনো কোনো মেয়ের সংস্পর্শে যায়নি। ছোট থেকে দেখেছি সেটা আমি, আর 4 বছর পরেও যখন জিয়া ওকে জড়িয়ে ধরছিল তখনও খুব বিরক্ত হয়েছিল, যেটাও মুখ দেখে বোঝা গেছিল। আমার পারমিশন ছাড়া আমাকে কখনোই টাচ করেনি, তাহলে টিনাকে কেন নিজে থেকে জড়িয়ে ধরলো? ওদের মধ্যে কি তাহলে আগে থেকে প্রেমের সম্পর্ক আছে, নাকি সম্পর্কের নামটা অন্য, নাকি কোনো ফাঁদ? কোয়েল আরেকটু ভাবা শুরু করলো। ঠিক ভাবা না বলা যেতে পারে, মনে করা শুরু করলো। কিছু একটা মনে করতে কোয়েল লাফিয়ে উঠে দাঁড়ালো আর উত্তেজিত হয়ে বলল, এক্স্যাক্টলি। ও তো দার্জিলিংয়ে থাকাকালীন আমাকে বলেছিল সামনে বড় কিছু হতে চলছে, তার জন্য আমাদের 4জনকে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলে কি এটা পরেশবাবুর ষড়যন্ত্র? কোয়েলের মনে একটা আশার আলো সঞ্চার হলেও পরক্ষণে তা নিভে যায়। কোয়েল নিজ থেকে আবারও বলে ওঠে, কিন্তু ওই গলির মধ্যে ওরা কী করছিল? ওরকম ফাঁকা একটা জায়গায় ওরা? আমি মনে হয় একটু বেশি পজিটিভ ভাবছি। যা চোখে দেখেছি সেটা সেটা তো সত্যি নাও হতে পারে। উফ, মাথায় কাজ করছে না। কোয়েল আবার বেঞ্চে বসে পড়ে চুপ করে। তখন মনে পড়ে রাজের বারবার কোয়েলকে আটকানোর চেষ্টা, কিছু বলার চেষ্টা। রাজ এতটাই আকুল হয়ে উঠেছিল কোয়েলকে কিছু বলতে, যে কখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল সেটারই হুঁশ ছিল না। কথাটা মনে আসতে কোয়েল উঠে দাঁড়িয়ে চোখ মুছে বলল, না, এভাবে চোখের দেখার উপর বিশ্বাস করে ওর কথাটা না শোনা ঠিক হয়নি। যদি মিথ্যে বলার চেষ্টা করে তাহলে আমি ঠিকই বুঝতে পারবো। তাই আমার ওর কথা শুনতে হবে, আর সেটা এক্ষুনি। কোয়েল মনস্থির করে আগে এগোতে নিলে ওর হাত পিছন থেকে টান পড়ে। কোয়েল জট করে পিছন ফিরে তাকায়, কারণ এটা রাজের স্পর্শ নয়, অন্য কোনো পুরুষালী স্পর্শ। সবিকদা, তুমি? আদি নিজের মেজাজের উপর ভারসাম্য হারিয়ে সজোর একটা থাপ্পড় বসিয়ে দিল রাজদার গালে। রাজদা চুপচাপ নিজের হাত মুঠ করে নিচের দিকে তাকিয়ে আছেন। সকালে যা যা ঘটেছে সবটা জানতে পেরে আদি এই কাজটা করে বসলো, তাও আবার ভার্সিটির অনেকের মাঝে। আমি আদিকে আটকাতে যাব তার আগে আদি আবারও রাজদার কলার ধরল, কিন্তু তাও রাজদা তাকাননি ওর দিকে। ও বলতে শুরু করলো, সাহস কি করে হলো তোর ভুল কাজ করার পরেও আমার বোনের গায়ে হাত তোলার? এই জন্যই আমি তোর হাতে আমার বোনকে তুলে দিয়েছি, বল। রাজ চুপ করে আছে, কোনো কথাই বলছে না দেখে আমি আদিকে বললাম, আদি ছেড়ে দাও, সবাই দেখছে তো, দেখুক। সবাই এতদিন আমার বন্ধুত্ব দেখেছে, ওর প্রতি ভালোবাসা দেখেছে, এখন ওর প্রতি আমার রাগ আর ঘৃণাটা দেখবে। কি মনে করিস তুই নিজেকে? যখন ইচ্ছে ছেড়ে চলে যাবি, যখন ইচ্ছে ফিরে আসবি, আর তারপর তোকে মেনে নিলে আমার বোনের জীবনটা নিয়ে খেলবি? আসলে দোষ তোর না, দোষটা আমার, যে আমি তোকে বিশ্বাস করেছিলাম, ছোট থেকে তোকে এতটা ভালোবেসেছিলাম যেটা যোগ্যই না তুই। আমি আদিত্যর কথা শুনে অবাক হয়ে রাস্তার দিকে তাকালে দেখলাম উনিও তাকিয়েছেন এতক্ষণে। আদিকে আমি থামাতে বললে ও আরও বলতে শুরু করে, না, তুই আমার ভালোবাসার যোগ্য ছিলিস, আর না তুই ছুটির ভালোবাসার যোগ্য। ভালোবাসা তো দূর, তুই ওরই যোগ্য না। ইনফ্যাক্ট তুই কারোরই ভালোবাসার যোগ্য নয়। ফ্রড একটা। আমার ভুল ছিল এতদিন পর তোকে ফিরে আসার পরে তোকে বিশ্বাস করা। ভাগ্যিস আমার ভুলটা ভেঙে গেল, না হলে কে গ্যারান্টি দিত যে তুই এরপরেও ছেড়ে চলে যাবি না? তুই তো অনাথ, কোনো ঠিক ঠিকানা নেই তোর। আদি, অনেক বলে ফেলেছো তুমি। মাথা ঠিক আছে কি তোমার? কোথায় দাঁড়িয়ে কথা বলছো? কাকে বলছো, কি বলছো ধারণা আছে নাকি? কোয়েল নিজেকে নিজেই ফুর্তির পাত্রী বলেছিল, তাই গায়ে হাত তুলেছেন রাস্তার। এটা বুঝতে পারো নি? বাচ্চা তুমি। আমি রেগে চিৎকার করে কথাগুলো বললে আদি থেমে যায়। 4-5টা দেখে নিয়ে রাস্তার দিকে তাকালে দমে যায় আদি। রাস্তা একভাবে ওর দিকে তাকিয়ে আছেন। আদির দমে যাওয়া দেখে তাচ্ছিল্য হেসে আবার বলে উঠলেন, বলা শেষ? রাজদা, ওর মাথা ঠিক নেই তাই? না না, ঠিকই আছে। আমি এসবের যোগ্য না। অপমান, লাঞ্ছনা, বঞ্চনার, লোকের দয়া এসব ছাড়া অনাথরা আর কিসের যোগ্য বলতে পারো? আসলে আদিত্য ছোট থেকে আমাকে প্যাম্পার করায় নিজের যোগ্যতাটা ভুলে বসেছিলাম, আর সেটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। রাজদা পিছন ফিরে চলে যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েন। আমি যেহেতু ওনার যাওয়ার দিকে তাকিয়েছিলাম তাই দেখতে পেলাম উনি নিজের পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখলেন, তারপর ছুটে ভার্সিটি থেকে বেরিয়ে গেলেন। আমি এবার আদির দিকে তাকাতে দেখলাম এখনও রাস্তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সিরিয়াসলি আদি, নিজের ছোটবেলার বন্ধুকে এভাবে তার দুর্বল জায়গা নিয়ে কথা শোনাতে পারলে তুমি? তুমি নিজে থেকে রাস্তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলে। রাস্তা কিন্তু আসেননি, নিজে এত মাথায় উঠিয়ে আজ এভাবে আশ্রয় ফেলে দিলে মাটিতে, কোনো কিছু না বোঝেই খোঁটা দিলে একটু সাহায্য করেছিলে বলে। চি, আরে বাবা, তোমরাই তো বলেছিলে একে অপরের উপর বিশ্বাস রাখতে, তো আজ সেটার কথা মাথায় এলো না? আদি আমার কথা শুনে চমকে উঠে আমার দিকে তাকালো, তারপর নিজেই নিজের মুখে হাত রাখলো। পরে মনে পড়ে তুমিও একদিন জিয়াকে আই লাভ ইউ বলেছিলে,
অঙ্কিত কোয়েলকে জড়িয়ে ধরায় কোয়েল যে ওকে দূরে সরিয়ে দিয়েছিল তাও কিন্তু নয়, তুমি বাধ্য হয়ে করেছিলি। আর কোয়েল সান্ত্বনা দেওয়ার জন্য রাস্তা নিচে থেকে জড়িয়ে ধরেছে বলে কথা শোনালে, ভাবলে না এর পিছনেও কোনো কারণ থাকতে পারে? এটা ভাবলে না একটা মানুষ নিজে চেয়েছে আমাদের কথাগুলো কেন বলতে আসবে যদি সে ভুল করে? কোয়েল কোনো কথা শোনেনি, যেহেতু ভেবেছিল নিজে ছোটবেলার বন্ধু বুঝবে, কিন্তু ভাবনি এত সুন্দর করে বুঝবে। আমি একটা বাহিরের মেয়ে হয়ে যাই কিনা কদিন হলে এসেছি, সে বুঝে গেলাম। আর তোমরা? আমি চোখে জল মুছে রাস্তায় যে টিকেছে আমি ছুটলাম সেদিকে, না জানি কোথায় গেলেন। কোয়েল সমানে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে সবিকের হাতের থেকে, কিন্তু সবিক এত শক্ত করে ওর হাত ধরে রেখেছে যে শত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। কোয়েলের ব্যথা তো লাগছেই, সাথে সবিকের স্পর্শে এবং শয়তানি হাসি দেখে যেন গা জ্বলে যাচ্ছে। সবিকদা, হাত ছাড়ো আমার। তুমি এখানে কেন? কি চাই তোমার? এত চটপট করে কেন লাভ নেই কোয়েল পাখি, এত সহজে যে তুমি আমার হাত থেকে ছাড় পাবে না। আমার যে আবার তোমাকে চাই চাই। সবিক কথাগুলো বলে কোয়েলের হাত ধরে হ্যাঁচকা টেনে সামনে নিয়ে আসে, এসে কোয়েলের আরেকটা হাতের কবজি ধরে বলে। কোয়েল আবার সোয়াল শক্ত করে সবিকের দিকে তাকায়, তা দেখে সবিক হেসে বলে, বাহ বাহ, কোয়েল পাখির রাগ হয়েছে দেখছি। কিন্তু আমি তো ভয় পাচ্ছি না সোনা, বিয়ের পর তোমাকে না হয় ভয় পাবো। বিয়ে? আর তোমাকে? মরে গেলেও করবো না আমি। ছাড়ো আমাকে, না হলে কিন্তু ফল ভালো হবে না। তাই নাকি? কি করবে তুমি আমার? এই যে রাজ তোমার সাথে ভালোবাসার নাটক করে বেরিয়ে গেল, তুমি কিছু করতে পেরেছো? পারোনি তো। তাহলে আমার কি ক্ষতি করবে? আচ্ছা, তোমার আমাকে বিয়ে করতে প্রবলেম কোথায়? তুমি যাকে ভালোবাসো সে নিজেও তো মেয়েদের সাথে ফুর্তি করে, তাও আবার একসাথে দুটো। আমি তো একসময় একটাতেই খুশি থাকি। ও, তো আমি ঠিকই ছিলাম। ওসব তোমাদেরই কাজ, ষড়যন্ত্র। কি ভেবেছ এসব করে আমাদের সম্পর্ক ভাঙতে পারবে? এতটাও সহজ নয় একটা সম্পর্ক ভাঙা, জানো তো। আমাদের সম্পর্ক এতটাও ঠুনকো নয় যে তোমাদের সস্তা প্ল্যানে আমাদের সম্পর্ক ভাঙবে। হয়তো সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কিন্তু ভাঙবে না। আর কোন সাহসে তুমি নিজেকে রাজার সাথে তুলনা করো? নুকে যোগ্য না তুমি ওরা। আর আমি তোমাকে বিয়ে করবো ভাবছো? দিবা স্বপ্ন দেখা ছেড়ে দাও সবিকদা, তোমাকে আমি কোনো দিনও পাবে না। ছাড়ো আমায়। কোয়েল নিজেকে সম্পূর্ণ শক্তি দিয়ে সবিকের বুকে ধাক্কা মারলে সবিক কিছুটা পিছিয়ে যায়। কোয়েল চলে যেতে নিলে সবিক পিছন থেকে আবারও কোয়েলের হাত ধরে নিজের সামনে আনে। কোয়েলের হাত ছাড়াতে নেই, কিন্তু পারে না। সবিক কোয়েলের হাতটা মুচড়িয়ে ধরে ওকে সামনে ঘুরিয়ে দেয়। বলে কোয়েলের পিঠ সবিকের বুকের সাথে ঠেকে আসে। তারপর কোয়েলের কানের কাছে মুখ এনে বলে, দেখি তোকে আজকে কে বাঁচাই। ভেবেছিলাম বিয়েটা ভালোভাবে তোর ইচ্ছেতে করবো, কিন্তু না, আমাকে বাধ্য করলে তুই খারাপ হতে। সবিক ওর হাতটা কোমরে ধরে রাখার ফলে কোয়েলের ভীষণ ব্যথা লাগছে, ব্যথায় চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এটুকুতে কেঁদে দিলে হবে কোয়েল পাখি? লড়াই করবে না আমার সাথে? এতক্ষণ তো খুব চটপট করছিলে, এখন কি হলো? সবিক বোঝে কোয়েল নিস্তেজ হয়ে পড়েছে, তাই কথাটা বলে কোয়েলের হাতটা ছেড়ে ওকে সামনে ঠেলে দেয়। ধাক্কাটা জোরেই ছিল, তাই কোয়েল শরীরের ভারসাম্য না রাখতে পেরে পড়ে যায়, কিন্তু সেটা মাটিতে না, একজনের বুকের উপর। কোয়েল বুঝতে পারে তাকে কেউ ধরে নিয়েছে। মানুষটার শরীরে সুবাস নাকে আসতে কোয়েল তার শার্ট আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠে মিশে যায় মানুষটার সাথে। পিছন থেকে আওয়াজ আসে, ও, তুই তো এসে পড়েছিস। তোর অপেক্ষাতেই তো ছিলাম আমি। তোর প্রেমিকা তোর অপেক্ষা না করলেও আমি ওদের আগ্রহে তোর অপেক্ষা করেছিলাম রাজ। কোয়েল সবিকের কথা শুনে রাজের বুক থেকে মাথা তুলে সবিকের দিকে তাকায়, দেখে ওর পিছনে আরও বেশ কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে কোয়েল রাজের দিকে তাকালে দেখে কোয়েলের কানটা লাল হয়ে এসেছে, এদিকে চোয়াল শক্ত। কোয়েল ঘাবড়ে যায় এটা দেখে। ভার্সিটিতে ফিরে যাও। তোমাকে এখানে একা রেখে আমি চলে যাব? আমার এই রূপটা দেখতে তুমি অভ্যস্ত নও। কথাটুকু বলে রাজ কোয়েলকে ছেড়ে সবিকের দিকে নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে গেল। 1 মিনিট সময়ও ব্যয় করলো না রাজ। সবিকের সামনে দাঁড়িয়ে একটা ঘুষি মেরে দিল গালে। সবিক সহ ওর সাথে থাকা ছেলেগুলো একটু ভয় পেয়ে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগে রাজ সবিককে এলোপাথারি মারতে শুরু করে। সবিক ও সহকারী ছেলেগুলোকে নির্দেশ দেওয়ার মতোই অবসর পাচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে যেন। কিন্তু একটা ছেলে তাদের মধ্যে ছুরি হাতে নিয়ে এগিয়ে আসে রাজকে মারার জন্য। তখনই রাজ ছুরিটা এক হাত দিয়ে ধরে একবার তাকায় ছেলেটার দিকে। ছুরিটা ছেড়ে দিতে ওই ছেলেটা পিছিয়ে যায়, আর সাহস পায় না এগোনোর, কারণ ইতিমধ্যে সবিকের অবস্থা আশঙ্কাজনক। এমন সময় ওরা দেখে আদিত্য এসে দাঁড়াতে, ব্যাস ওদের আর পাইকে, সবাই নিমিষে সরে যায় ওখান থেকে। আমি রাস্তার পথ অনুসরণ করে বেরিয়ে এসে এদিক ওদিক রাস্তাকে খুঁজতে শুরু করি। আদি এসে আমাকে বলে, পার্কে চলো। পার্কে আসাতে এমন দৃশ্য দেখবো ভাবিনি। আর রাস্তা বিভৎসভাবে সবিকটাকে মারছে।
রাস্তার এমন রূপ দেখতে হবে ভাবিনি আমি। আর কিছুক্ষণ যদি এভাবে মার খায় তাহলে মনে হয় মরেই যাবে। শফিক, আমি আদিকে যাওয়ার জন্য ইশারা করলাম। ও রাস্তার সামনে গিয়ে দাঁড়ালে আমি কোয়েলের কাছে গিয়ে দাঁড়াই। কিন্তু এ কি, আদি ওনাকে আটকাচ্ছে না কেন? ওকে আটকা। আমার ভীষণ ভয় লাগছে এবার। কোয়েলের কথা শুনে আমি ওনাদের দিকে তাকালে দেখলাম রাস্তা থেমে গেছেন। রাস্তাকে থামতে দেখে আদি শফিকদার কাছে দুহাঁটু বাস করে বসে বলে, তুই কি ভেবেছিলি কান টানলে মাথা আসবে? মানে আমার বোনকে দিয়ে তুই আমাকে ব্ল্যাকমেল করবি কি? এত সহজ মনে করলে কিভাবে সবটা তুই? এজন্যই হয়তো তোর বেঁচে থাকাটা আবার কঠিন হয়ে উঠবে। সো স্যাড। আদিত্য উঠে দাঁড়াতেই সবিক আর্তনাদ করে উঠল। আমি আর কোয়েল কেঁপে উঠলাম, কারণ রাস্তা সবিকের হাত ভেঙে দিয়েছেন। এতে আদির কোনো ফারাক পড়ল না। ও শুধু একবার চোখটা বন্ধ করলো, তারপর একটা নিঃশ্বাস ছাড়লো। জানতো এটাই হতে চলেছে। আদিত্য বলছে, অঙ্কিত, একবার এই পার্কের সাইডে আয় তো, একদিকে হসপিটালে চালান করতে হবে। আদি অঙ্কিতকে কল করে আসার কথা বললে রাস্তা ওখান থেকে উঠে দাঁড়িয়ে পার্কের অন্যদিকে পিছন ফিরে হনহনিয়ে চলে যায়। আদি এসে কোয়েলের কাছে দাঁড়াতেই কোয়েল আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তুই এখন শান্ত না থাকলে, ঠিক না থাকলে রাজকে সামলাবি কে বলতো? বুঝতে পারছিস তো ও কতটা রেগে আছে? ছোট থেকে নিয়ে যা রাগ ছিল আজ অবধি সবিকের উপর তা তো মিটিয়েছেই, সাথে আমার আর তোর রাগটাও মিলিয়ে সব মিটিয়ে নিয়েছে একেবারে। যা নিজের পাগলের কাছে গিয়ে ওকে সামলা। আপাতত 2 দিনের সামনে যাচ্ছি না আমি, আমাকেও হসপিটালে ভরে দিবে কেলিয়ে। কোয়েল আদির কথা শুনে ছুটে চলে যায় রাস্তা যেদিকে গেছে সেদিকে। এরপর আদি আমার দিকে তাকালে আমিও মুখ ফিরিয়ে নেই অন্যদিকে। এদিকে পার্কটা বেশ বড় হয়। পার্কে প্রবেশ করা 2টো গেট আছে। রাজ দ্বিতীয় গেটের কাছে একটা বেঞ্চে চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। তা দেখে কোয়েল গুটিসুটি পায়ে রাজার কাছে এগিয়ে গিয়ে ওর পাশে বসে। সাহস পাচ্ছে না কোয়েল রাজার কাঁধে হাত রাখার, হাত কাঁপছে ওর। তবুও অনেকটা সাহস সঞ্চয় করে রাজার কাঁধে হাত রাখতে নিলে রাজ বলে ওঠে, দুপুর হয়ে গেছে, হোস্টেলে ফিরে যাও। রাজার কণ্ঠস্বর বেশ ঠান্ডা, যা দেখে কোয়েল ভীষণ অবাক হলো। রাজার স্বর শুনে মনেই হচ্ছে না কিছুক্ষণ আগে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। তুমি কি বলতে চাইছিলে আজকে সকালে? রাজ এক গালে নীরব হেসে বলে, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, এখন শুনতে চাইছো? ওই মুহূর্তে আমার কিছু শোনার অবস্থায় ছিল না। মাথা কি শুধু তোমারই গরম হতে পারে, আমার পারে না? আমার মাথা গরম থাকা অবস্থায় আমি অনেক কিছুই উল্টোপাল্টা বলে ফেলি, তাই শুনিনি। উল্টোপাল্টা কিছু তো বলনি। সেটাই তো, আরও কিছু বলে ফেলতাম যদি তোমার সামনে থাকতাম। ওই সকালবেলায় একটা নির্জন গলিতে তোমাদের ওই অবস্থায় দেখে আমার মাথা ঠিক থাকার কথা ছিল রাজ। এখন মাথা ঠান্ডা হয়ে গেছে তাই এসেছ, না হলে তুমি তো আমার মুখ দেখতেই চাওনি। কোয়েল উত্তরে চুপ করে থাকলে রাজ বলে ওঠে, হোস্টেলে ফিরে যাও। তুমি কিছু ভেবে নিশ্চয় করেছ এসব, তাই না? রাজ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলতে শুরু করলো, আমি তোমার হোস্টেলের সামনে দাঁড়িয়ে তোমাকে কল করব। ঠিক সেই সময় পাশের গলি থেকে একটা মেয়ের চিৎকার আসে। আমি সেদিকে এগিয়ে গেলে দেখি ওই গলির মধ্যে 2টো ছেলে টিনাকে ধরে রেখেছিল। আমি যেতেই ওরা পালিয়ে যায়। আমি টিনার কাছে এগিয়ে গেলে ও বলে ওরা নাকি ওর সাথে খারাপ বিহেভ করার চেষ্টা করছিল। আমি ওকে দূর থেকে শান্ত করার চেষ্টা করতে থাকি, আর ও শান্ত হয়ে যায়। তারপর যেই না আমি ওই ছেলেগুলোকে কোথায় গেল সেটা দেখার জন্য এগোই, তখন ও আমাকে বাধা দিয়ে জড়িয়ে ধরে। আমি সেই সময়েই তো গিয়েছিলাম, কিন্তু তুমি ওকে জড়িয়ে ধরেছিলে। ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে টিনার ফ্ল্যাটের ছেলে ছিল, ওর খুব ভালো ফ্রেন্ড। আমি দেখে চিনে নিয়েছিলাম ছেলেটাকে, তাই ছেলেটা নার্ভাস হয়ে তাড়াতাড়ি সরে যায় ওখান থেকে। টিনা আমাকে ওদের ধরতে যেতেও দেয় না। আর আমি কালকে রাতে টিনাকে একটা কাজের জন্য কলকাতার বাইরে পাঠিয়েছিলাম। কোয়েল উঠে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলে, তার মানে তুমি সব জেনে বুঝে টিনাকে জড়িয়ে ধরেছিলে? তোমার কথার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে ওই ছেলেটা টিনার খুব ভালো ফ্রেন্ড, সো ও কেন টিনার সাথে এরকম করতে যাবে? আর তুমি কালকে রাতে টিনাকে বাইরে পাঠালে, আজকে সকালেও এলো কিভাবে? রাজ হেসে বলছে, টিনা এখানের একটা রাস্তাও ঠিকঠাকভাবে চেনে না। কোয়েল ধপ করে বেঞ্চে বসে পড়ে। ওর সকালের ভাবনাই ঠিক। রাজ ইচ্ছে করেই করেছে, এজন্যই ও বলেছিল একে অপরের প্রতি বিশ্বাস রাখতে। রাজ কোয়েলের পাশে বসে বলে, কিছু সময় নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে হয়। আজ আমি যদি ওদের পাদে পা না দিতাম তাহলে সবিকে এই স্টেপটা নিত না। আসলে এতদিন ধরে ওরা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু কিছুই করতে পারেনি, কারণ আমরা খুব সতর্ক ছিলাম। এরকম চলতে থাকলে সবিককে বা পরেশবাবুকে কাউকে হাজতে পড়তে পারতাম না। তাই ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্ল্যান করে নিয়েছিলাম যে আমাকে কি করতে হবে, ওরা যেমন চাইছে তেমনই করতে হবে আমায়। কি চাইছিল ওরা?
তখন দাবাই যেটা বলল সেটাই কি? হ্যাঁ, ওদের মধ্যে ভুল বুঝাবুঝি করানোর উপায় ছিল না, তাই তোমার আর আমার মধ্যে ঝামেলা হলে তোমাকে একা পাওয়া যাবে। আর সেই সুযোগে সবিক তোমাকে কিডন্যাপ করে আদিত্যকে ব্ল্যাকমেইল করবে, যাতে বৌদিকে ছেড়ে জিয়াকে মেনে নেয়ও। একদমই পাতি প্ল্যান যাকে বলে। খুব ইজি ছিল ব্যাপারটা বোঝা আমার কাছে। আমাদের চারজনকে ভাঙার একটাই উপায় ছিল, আর সেটা হলো ভুল বোঝাবুঝি। আজ অব্দি টিনা কোনোদিনও আমাকে ট্রাস্ট করার সাহস পায়নি। তোমাকে হোস্টেলের সামনেই করার কারণ তোমাকে দেখানো, তাই আমি নিজে ইচ্ছা করে ওকে জড়িয়ে ধরেছিলাম, না হলে তুমি আমাকে ভুল বুঝতে না। কোয়েল বলছে, সরি। কি জন্য? তুমি তো কোনো ভুল করনি। তুমি যদি আমাকে আজকে ভুল না বুঝতে, তাহলে তো প্ল্যান সাকসেসফুলি হতো না। বাকিস, তখন তুমি আমার কথা শোনোনি, না হলে তখনই আমি তোমায় সবটা বুঝিয়ে দিতাম। আর বুঝতে পারতাম না আমার নিজের লোকেরা আমার প্রতি কী মনোভাব পোষণ করে নিজেদের মনে। তাচ্ছিল্য হেসে বলল। কোয়েল রাজার কথার মানে বুঝতে পেরে চুপ করে থাকে। চোখ যায় রাজার হাতের দিকে। সাদা রুমালটা লাল হয়ে গেছে, যেটা হয়তো রাজ পেঁচিয়ে নিয়েছিল। রাজ, তোমার হাত? এটা তো হওয়ারই ছিল। আমাকে আর নিজেকে শাস্তি দিতে হলো না। তাচ্ছিল্য হেসে বলছে রাজ, আমি আসছি, তুমি চলে যাও। রাজ উঠে চলে গেল পার্কের বাহিরে। কোয়েল রাজের যাওয়ার দিকে তাকিয়ে মুখ ডেকে শব্দ করে কেঁদে উঠল। একটা ভুল না বুঝলেও পারত সে। রাজ কেমন সেটা তো ওর থেকে ভালো আর কেউই চেনে না ওকে, তাও এমন ব্যবহার কি করে করতে পারলো? ভীষণ অপরাধী লাগছে নিজেকে কোয়েলের, কিন্তু কোয়েল জানে না শুধু ও না, ওর থেকেও বেশি আঘাত আদিত্য রাজকে দিয়েছে। টিনা অফিসে নিজের জন্য কফি আনতে গিয়েছিল। কফি নিয়ে এসে নিজের কেবিনে ঢুকতে বেশ চমকে উঠল। একটা শুকনো ডোক গিলে নিজেকে স্বাভাবিক করে নিয়ে প্রশ্ন করল, রাজ, তুমি এখানে এখন? টিনার প্রশ্ন শুনে রাজ হাতে থাকা মার্বেলের বলটা ডেস্কে রেখে টিনার দিকে তাকালো। হেসে উঠে দাঁড়িয়ে টিনাকে পাল্টা প্রশ্ন করলো, আমার অফিসে আমার থাকার কথা নয়? না, সেটা না। আমি ভাবলাম তুমি হয়তো কোয়েলের সাথে আসো, তাই। সকালে তো ও তোমাকে ভুল বুঝেছিল আমায় নিয়ে, তা ওকে মানাতে পেরেছ? রাজ টিনার কথা শুনে টিনার দিকে এক পা এগিয়ে গিয়ে বলল, আমার কাছে সেটার থেকেও এখন বেশি ইম্পর্ট্যান্ট তোমার খেয়াল রাখা। সকালে যাকে আগলে রাখার দায়িত্ব দিলাম, তার ঠিক করে খোঁজ খবর না রাখলে চলে? সকালের ঘটনার পর তুমি ঠিক আছো কি জানতেই তো ছুটে এলাম অফিসে। রাজার কথায় টিনা অত্যাধিক মাত্রায় খুশি হয়ে গেল, কিন্তু নিজেকে যথেষ্ট পরিমাণে সংযত রেখে মৃদু হেসে রাজকে প্রশ্ন করল, সত্যি তুমি আমার জন্য এসেছ? অবভিয়াসলি। কথাটা শেষ করে রাজ হেসে টিনার আরও কাছে চলে গেল। রাজকে নিজের দিকে এগোতে দেখে টিনা ঠোঁটে সামান্য হাসি রেখে চোখ বুজে নিল। রাজ আস্তে করে টিনার কানের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে হালকা করে ফু দিল, যার ফলে টিনা কেঁপে উঠল। কার কথায় কাজটা করেছো টিনা? টিনা চট করে চোখ খুলে এক ঝটকায় রাজের থেকে দূরে সরে গিয়ে আমতা আমতা করতে শুরু করলো। রাজ হাসলো টিনার অবস্থা দেখে, তারপর আবারও জিজ্ঞেস করলো, তোমাকে একটা জরুরি কাজে কলকাতার বাইরে পাঠিয়েছিলাম আমি, যাওনি কেন? এত টাকার প্রয়োজন তোমার? আমাকে বলতে পারতে, আমি তোমায় হেল্প করতাম। রাজ, বিশ্বাস করো, আমি তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। আসলে মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। তুমি একেই আমাকে এত হেল্প করেছ, তারপর যদি আরও, তাই আমার পিঠেই ছুরি মারলে? না না, আমার বিশ্বাস ছিল কোয়েল হয়তো তোমাকে ভুল বুঝবে না। রাজ তখন হেসে বলছে, আচ্ছা তাই? কিছুক্ষণ আগে আন্টি আমাকে বললেন উনি হায়দ্রাবাদে নিজের বোনের বাড়িতে আছেন। ডাক্তার ওনাকে বলেছেন ওনার কোনো শারীরিক অসুখ নেই, মনের অসুখ, যা হাওয়া বদল করলেই ঠিক হয়ে যাবে। রাজের কথা শুনে টিনার আত্মা শুকিয়ে গেছে। সে ভাবেনি রাজ তাকে অবিশ্বাস করে ওর মাকেও ফোন করবে। তাছাড়া সে তো নিজের মাকে অন্য সিম লাগিয়ে নিতে বলেছিল। তাহলে রাজ কীভাবে জানলো? আমি না, তোমার মা আমাকে ফোন করছিল টিনা, তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করছিল। কিভাবে জানলাম এটাই ভাবছিলে তো, তাই বলে দিলাম। আসলে কি বলো তো, আমি তোমাকে বিশ্বাস করেছি দেখে তুমি সেটা সুযোগ নিয়ে দেখেছো শুধু। আমি ভেবেছিলাম তুমি আমার মতোই গরিব ঘরের মেয়ে, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণিত করলে, টাকার লোভী হয়ে গেলে। রাজ, তুমি জানতে আমি কোয়েলকে কতটা ভালোবাসি। ভেবেছিলে কোয়েল হয়তো আমার লাইফে ফিরবে না, তাই তুমি আমার লাইফে জায়গা করে নিয়ে রাজত্ব করবে। কিন্তু যখন দেখলে কোয়েল ফিরে এসেছে, তখন আমাদের আলাদা করতে পারবে না যেন সুযোগের সদ্ব্যবহার করলে। একটা চেষ্টা করে দেখলে ভাঙা যায় কি না। ভাঙা গেলে তো কেল্লা পথে, আর না ভাঙলে টাকা তো পেয়েছো, সেটাই সান্ত্বনা। ভুল বললাম? আমাকে ক্ষমা করে দাও রাজ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর এমন হবে না। টিনা রাজের পা ধরতে নিলে রাজ সরে যায়। টিনা উঠে দাঁড়ালে রাজ নিজের ফোনে একজনের ছবি দেখায় টিনাকে, আর জিজ্ঞেস করে,
এই কি সেই ব্যক্তি? টিনা ছবিটা দেখে মাথা নামিয়ে নিলে রাজ বোঝা যায় উত্তরটা হ্যাঁ। রাজ আর কথা না বাড়িয়ে ফোন পকেটে ঢুকিয়ে টিনার উদ্দেশ্য করল, এই মুহূর্তের পর থেকে তোমাকে যেন আর চোখের সামনে না দেখি আমি। আশা করেছি যা টাকা পেয়েছো তাতে আরামসে চলে যাবে তোমার যতদিন না অন্য চাকরি পাচ্ছ। বলেও দ্বিতীয়বার আমার সামনে এসো না। পরিণাম কী হবে আমি নিজেও জানি না। রাজ নিজের কেবিন থেকে বেরিয়ে গেলে টিনা নিজের কপালে হাত দিয়ে বসে পড়ে। রাজ নিজের কেবিনে গিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে। ক্লান্ত লাগছে ভীষণ, শরীরটাও ছেড়ে দিয়েছে। অন্যদিকে কোয়েলকে বেঞ্চে বসে কাঁদতে দেখে আমি ওর পাশে বসে বলি। আদি এসে কোয়েলের সামনে বসে কোয়েলের দু হাত ধরে জিজ্ঞেস করে, কোথায় গেলেও? কোয়েল নাবোধক মাথা নাড়ায়। আদিত্য বলছে, রাগ কমেনি? রাগ? রাজ ভীষণ শান্ত ছিল দাবাই, যা রেগে থাকলে কখনোই থাকে না। একমাত্র ওর মন খারাপ থাকলে ও খুব শান্ত থাকে। ও অনেক কষ্ট পেয়েছে আমার ব্যবহারে। আমার ওকে এতটা অবিশ্বাস করা উচিত হয়নি। রাজ যা যা বলেছে প্রথম থেকে সবটা আমাকে আর আদিকে বলল কোয়েল। আমি কোয়েলকে কিছু না বলে আদির দিকে তাকালে আদি উঠে একটু দূরে চলে গিয়ে পিছনে ফিরে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। আমি কোয়েলকে বলি, কাঁদিস না। রাজদা যে কষ্ট পেয়েছে সেটা নিঃসন্দেহে সঠিক, কিন্তু তার জন্য তুই পুরোপুরি দায়ী নয়। মানে? মানে তোকে নিজের কথা বোঝাতে না পেরে তো দাদাভাইয়ের কাছে এসেছিল রাজদা। পরিবর্তে আদির লাইফে ওনার জায়গাটা আসলে কি সেটা উনি বুঝে গেছেন। আমি কোয়েলকে এক এক করে সবটা বললাম যে আদি রাজদাকে কি বলেছে। কোয়েল সেসব শুনে অবাক হয়ে আদির দিকে তাকিয়ে বলল, এই জন্যই প্রথমবারের মতো আমি রাজের মুখে আদিত্য নামটা শুনলাম। কোয়েলের কথা শুনে আদি নিজের হাত মুঠ করে নিল। তৎক্ষণাৎ ওখান থেকে সরে নিজের গাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল আদি। আমি সেটা দেখে কোয়েলকে বললাম, চল এখন, নিজেকে সামলিয়ে তোকে রাজদাকে মানাতে হবে কোয়েল। অনেক কষ্ট পেয়েছেন উনি। আমি জানি তুই বা আদি কেউ ভালো থাকবি না যতক্ষণ না আবার সবটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। কোয়েল বলছে, আদৌ কি সবটা স্বাভাবিক হবে মৌ? আমরা যে ব্যবহারটা করেছি ওর সাথে, তারপরও কি ও আমাদের ক্ষমা করবে? ছোট থেকে ওকে এই চিনেছি আমরা। এই প্রশ্নটা যে কোনো উত্তর আমাদের কাছে নেই। তোর ওরকম ব্যবহার করাটা খুব একটা অস্বাভাবিক নয় কোয়েল। তুই ওনাকে ভালোবাসিস, তোর পক্ষে ওনাকে অন্য কোনো মেয়ের সাথে দেখাটা অসম্ভব। নিজের চোখে ওসব দেখার পর কারোই মাথা ঠিক থাকবে না। কিন্তু আদি, ও কি পারতো না সবটা ঠান্ডা মাথায় শুনতে? যখন রাস্তা নিজে এসেছিলেন বলতে। যাই হোক, এখন এসব বাদ দে। আমি কোয়েলকে নিয়ে হোস্টেলে চলে এলাম। ওকে অনেকবার বলার পরও রাজি হলো না আদির বাংলোতে যাওয়ার জন্য। অগত্যায় ওকে হোস্টেলে রেখে আমরা ফিরে আসার জন্য রওনা হলাম। আসার পথে আদি আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করলো, আমি কোনো কথা কানে নেইনি। কোয়েল নিজের বিছানায় বালিশের উপর মাথা রেখে উপুর হয়ে শুয়ে আছে। বারবার নিজের চোখে জল মুছে আর নিজের ফোনের দিকে তাকিয়ে দেখছে রাজের কোনো রিপ্লাই বা ফোন আসে কিনা। আসার পর থেকে কোয়েল অনেকবার ফোন করেছে, ফোনে না পেয়ে অনেকগুলো মেসেজ করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো উত্তর আসেনি সেসবের। বেশ কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে কখন যে কোয়েল চোখ লেগে গেছে কোয়েল টেরই পায়নি। কোয়েল ফোন হাতে নিয়ে দেখে 10টা বাজে। কি একটা মনে হতে কোয়েল বেড থেকে নেমে দৌড়ে জানালার বাহিরে চলে যায়। জানালার বাহিরে রাজের গাড়িটা দেখতে পেতে কোয়েল যেন স্বস্তি ফিরে পায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে কোয়েল দৌড়ে নিজের হোস্টেল থেকে বেরিয়ে গিয়ে হোস্টেলের গেটের সামনে দাঁড়ায়। রাজ সদ্য গাড়ি থেকে বাইরে বেরিয়ে একটু দাঁড়িয়ে ফোন দেখছিল। এমন সময় কোয়েলকে দাঁড়াতে দেখল। কোয়েল নিজেকে শান্ত করে চোখের জল মুছে রাজের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কখন এসেছ? আধা ঘন্টার মতো হয়েছে। আমাকে জানাওনি কেন? আমার ফোন মেসেজ কোনো কিছুরই তুমি রিপ্লাই করনি। কাজ করছিলাম, তাই খেয়াল করিনি। এখানে এসে তো জানাতে পারতে। কি হবে জানিয়ে? আমি তো চাইনি তোমাকে আর মুখ দেখতে হোক। তাচ্ছিল্য হেসে পড়ল। কোয়েল তখন কান্না মিশ্রিত কণ্ঠে বলছে, রাজ প্লিজ। আমি তখন ওসব রাগের মাথায় বলে ফেলেছি। তোমাকে ওভাবে টিনার সাথে দেখে আমি মেনে নিতে পারিনি, কারণ ওই জায়গাটা শুধু আমার। তাছাড়া তুমি তো জানো আমি কতটা রিয়েক্ট করেছি। ফাইন, চুপ করো আর এখন হোস্টেলে চলে যাও। কোয়েল রাজের কথা শুনে ওখানে দাঁড়িয়ে থাকে, বেজা চোখে রাজের দিকে তাকিয়ে। এতক্ষণ রাজ নিচের দিকে তাকিয়ে কথাগুলো বললেও কোয়েল ওর কথা শুনে না যাওয়ায় ওর দিকে তাকালো। কোয়েলের দিকে এক ঝলক তাকাতে রাজ নিজের চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। কোয়েল আরও একবার রাজের দিকে এগিয়ে গিয়ে করুণভাবে রাজকে অনুরোধ করলো, একটা বার আমাকে ক্ষমা করা যায় না? ভুল হয়ে গেছে তো আমার, আর কখনো এমন হবে না, সরি। রাজ কোয়েলের কান্না মিশ্রিত গলার স্বর উপেক্ষাও করতে পারছে না, আবার কাছে টেনেও নিতে পারছে না। তাই হাসি মুখেই কোয়েলকে বলল, আমি তো বললাম ঠিক আছে কুহু, আমি রেগে নেই তোমার উপর। তোমার তেমন কোনো ভুল ছিলই না যে তোমাকে ক্ষমা করতে হবে আমায়।
অনেকটা রাত হয়েছে, এখন যাও হোস্টেলে যাও, আমি এখানেই আছি, ওকে? কোয়েল কোনো কিছু না বলে হুট করে রাজকে শক্ত করে জড়িয়ে ধরল, আর সাথে সাথে রাজ চোখটা খিসে বন্ধ করে নেয়, যেন এই জিনিসটা এসে চাইছিল না। রাজ কোনো রিয়েক্ট করবে তার আগে কোয়েল সোজা হয়ে দাঁড়ালে রাজিকে ওদিক ওদিক চোখ ঘুরিয়ে আমতা আমতা করতে শুরু করে। মানে লাগছে তো কুহু, আস্তে আস্তে। কোয়েল এলোপাতাড়ি রাজার বাহুতে মারতে শুরু করে। সে জানতো এরকম কিছুই হতে চলছে, আর এরপর কোয়েল কি বলবে সেটাও রাজ ভালোভাবে জানে। তুমি পাগল রাজ, তোমার গায়ে জ্বর এসেছে আর তুমি এখানে এসে পড়েছ? একবার আমাকে বলো উনি পর্যন্ত, এতটাই পর করে দিয়েছ আমায়। আমাকে অঙ্কিতের সাথে দেখে তোমার খারাপ লাগেনি? তুমি কিছু বলতে পারোনি, কারণ তখন তুমি আমাকে জানাতে পারোনি তোমার ভালোবাসার কথা। আমাদের মধ্যে সেই সম্পর্ক ছিল না, তাই তোমার অধিকারও ছিল না। ওই মুহূর্তে আমার মাথা ঠান্ডা রাখার মতো অবস্থাও ছিল না। তুমি তো ভালোভাবেই জানো আমি ঠকে যাওয়াটা কতটা ভয় পাই। তার উপর তুমি আমার গায়ে হাত তুললে, যে জিনিসগুলো অতীতে। কোয়েলকে আর কিছু বলতে না দিয়ে রাজ কোয়েলকে বুকে জড়িয়ে নিল। কোয়েল সমানে ফুফাচ্ছে রাজের বুকে মুখ গুজে। রাজ কোয়েলকে আস্তে আস্তে বোঝাতে লাগলো, আমি সেই দুপুর থেকে তোমাকে বলছি, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। তুমি কোনো ভুল করনি। তোমার জায়গায় আমি থাকলেও সেম রিয়েক্ট করতাম। আমরা কখনোই নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখতে পারি না কুহু। আর তোমার গায়ে হাত তুলেছি কারণ তুমি নিজেকে খারাপ কথা বলেছো তাই। তুমি রেগে নেই মানলাম, কিন্তু কষ্ট তো পেয়েছো তাই না? কিন্তু তোমার কথাই না। রাজ চুপ করে মাথা নামিয়ে নিলে কোয়েল রাজের দিকে তাকিয়ে বলে, দাবাইয়ের কথায় কষ্ট পেয়েছো তাই না? রাজ কোনো উত্তর না দিলে কোয়েল আবারও রাজের বুকে মাথা রাখে। কথাটা ঘুরিয়ে জিজ্ঞেস করে, সৌভিককে তো শায়েস্তা করে ফেলেছ, তাও কিসের ভয় যে জ্বর গায়ে নিয়ে চলে এলে তোমাকে হারানোর? কোয়েল রাজের কথাটা শুনে চোখ বন্ধ করে রাজকে আরও শক্ত করে জড়িয়ে ধরলে। রাজ বলে, সৌভিক না হয় নেই, কিন্তু ওর সঙ্গ সাথীরা তো আছে তাই না? তোমার ধারণা আছে পরেশবাবু আর জিয়া এখন কতটা ক্ষেপে আছে? সৌভিক, জিয়া আর পরেশবাবু, এদের সবার লক্ষ্য তো একটাই, তাই ক্ষতি করবে না কেন? যখনই সুযোগ পাবে তখনই ক্ষতি করার চেষ্টা করবে, আর আমি সেই সুযোগটাই দিতে চাই না। তাই বলে জ্বর নিয়ে দাঁড়িয়ে থাকবে তুমি এখানে? গাড়িতে থাকবো আমি, আর তুমি হোস্টেলে চলে যাবে। কোয়েল হাজারবার ফিরে যাওয়ার কথা বলল না, রাজ নাছোড়বান্দা, কিছুতেই ফিরবে না। জোর করে কোয়েলকে হোস্টেলে ঢুকিয়ে রাজ নিজেই গাড়িতে গিয়ে বসলো। আমি ফ্রেশ হয়ে ঘরে আসতে দেখি আদি আমার ঘরে এসে বসে আছে। আমি জানতাম ও আসবে, কারণ আমি আমাদের ঘরে যাইনি, নিজের ঘরে এসেছি। ও আমার দিকে তাকিয়ে থাকলো, আমি সেটা না দেখার ভান করে এড়িয়ে যেতে নিলেও আমার সামনে এসে দাঁড়ায়। আমি ওর চোখে চোখ রাখলে বলে ওঠে, তুমিও রেগে থাকবে আমার উপর? আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বুঝবে, ঠিক যেমন রাস্তায় ভেবেছিলেন তুমি অন্তত ওনাকে বুঝবে, তাই না? আদি আমার প্রশ্নের উত্তরে মাথা নামিয়ে নিল। আমি ইচ্ছে করে খোঁটা দিয়ে কথাটা বলেছি, যাতে ওর নিজের শর্ট টেম্পারের উপর নিয়ন্ত্রণ আনতে পারে। নিজের এই বদমেজাজি স্বভাবের জন্য অপরজনের থেকে নিজেও বেশি কষ্ট পায় মানুষ। আমি ভুল করেছি জানি, কিন্তু অকারণে কথাগুলো বলিনি, যথেষ্ট কারণ ছিল সেগুলোর পিছনে, সেটাই বলতে চাই তোমাকে। রাস্তাও যা কিছু করেছিল অকারণে করেনি, সেই কারণটাই তোমাকে জানাতে এসেছিল। আদি আর কোনো কথা না বাড়িয়ে কিছুক্ষণের জন্য চোখ মুখ খিঁচি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কারণ একটাই, ও ভুল করেছে। কিন্তু আমি তো আর ওর মতো এক ভুল করতে পারি না। আমাকে জানতে হবে আদি কেন এমন বলছে। আশা করছি ওর উত্তরে কোয়েলের এমন ব্যবহারের উত্তরটাও পেয়ে যাব। গিয়ে দেখলাম ও সোফায় চুপচাপ বসে আছে। ওর পাশে বসে ওর কাঁধে হাত রাখতেই বলল, ছুটি ছোটবেলায় নিজের মাকে ঠুকতে দেখেছে মৌ, নিজের মাকে মার খেতে দেখেছে, এর ফলে মানসিকভাবে অত্যাচারিত হয়ে অনেক রাতে চোখে জল ফেলতে দেখেছে। তাই পুরুষ জাতিটার উপর ওর বিশ্বাস ছিল না কখনো। এটা হয়তো প্রথমে আমাকে আর তারপরে রাজকে দেখে বুঝেছিল। তুমি কিভাবে সব ছেলের থেকে এত আলাদা, মেয়েদের দ্বারে কাছেও যাও না, আর কয়েকজনকে দেখো কত সুন্দর করে ঠকাচ্ছে দিনের পর দিন। ছুটি কখনো আশা করেনি পুরো ব্যাপারটা সত্যি হলো নিজের ক্ষতি করতে 2 মিনিটও সময় নিত না। রাজ চলে যাওয়ার পর যদি ও অসুস্থ হয়ে পড়তে পারে, নিজেকে শেষ করে দিতে পারে। রাস্তা চলে যাওয়ার পর কোয়েল সুইসাইড করার চেষ্টা করছিল ইনডাইরেক্টলি। খাওয়ার কথা ছেড়ে দাও, ঘুম কাতুরে মেয়েটা ঠিকঠাক মতো ঘুমাতো না, তার উপর এসব ফ্যামিলি প্রবলেম, মাধ্যমিকের প্রেশার, সব কিছু যেন ওকে একসাথে আক্রমণ করেছিল। মা জানতো না কোয়েল সবটা জানে, ইভেন মম ড্যাডও কিছু জানে না। তার মানে এটাই সব থেকে বড় কারণ কোয়েলের ওর বাবাকে এড়িয়ে যাওয়ার, ঘৃণা করার বলো। সত্যি মিথ্যা কখনো যাচাই করে দেখিনি আমি। ছুটিকে জোর করে অনেক কষ্টে বার করেছিলাম কথাটা, কিন্তু ও রাজি হয়নি এ বাড়িতে থাকতে আর আমাদের পরিচয় সবাইকে জানাতে। তুমি কিছুদিন আগে জেনেছো ব্যাপারটা, যখন কোয়েল ভার্সিটিতে ভর্তি হলো?
আমি কখনো চাইনি ছুটিকে জিনিসগুলোর সম্মুখীন হতে হোক। তার জন্য হয়তো কোনো কিছু না ভেবে এত কিছু বলে ফেলেছি রাজকে। আসলে ভাবিনি আমি এমন কিছু কখনো হতে পারে। আমার কাছে আমার বোন যেমন প্রিয়, আমার বন্ধুও প্রিয়। ও পরিস্থিতিতে শিকার হলে আমিও তার শিকার। রাজদা জানেন এইসব বিষয়ে? হ্যাঁ জানে। আমার আগে থেকেই জানে। যখন থেকে কোয়েল জেনেছে, রাজ কোয়েল 9-এ যখন পড়তো তখন চলে গিয়েছিল। আর এইসব বিষয় জানতে পেরেছিল ক্লাস 8-এ কোয়েল। হয়তো রাজ যাওয়ার পরেও আরও কিছু হয়েছে। মাধ্যমিকের সময় যেটা ছুটি আমায় বলেনি। যাই হোক, দোষ যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে। আদি কথা শেষ করে উঠে যেতে নিলে আমি ওর হাত ধরে আবার বসিয়ে দিলাম। আমি নিচের দিকে তাকিয়েছি, কিন্তু আরশোকে বুঝতে পারছি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে বললাম, তোমার রাজদাকে বলা উচিত এই কথাগুলো, যখনই সুযোগ পাবে। আসলে কি বলো তো, আমাদের মনে কিছু কথা চলে যেগুলো সবসময় আমরা বলতে পারি না। সেগুলো রাগের মাথায় আমরা বলে ফেলি, ফলে সেগুলো সত্যি কথাই হয়ে যায়। উনি ঠিক, তুমি সত্যি কথাই বলছো, কারণ তুমি তোমার বোনকে নিয়ে চিন্তিত। এটা বুঝলেই হয়তো রাজদার অভিমানটা আস্তে আস্তে কেটে যাবে। আদি আমার কথা শুনে হ্যাঁ বোধক মাথা নাড়ল। আর কিছু বলার আগে আদির ফোন বেজে ওঠে। দেখলাম কোয়েল ফোন করেছে। এত রাতে কল করলি, কোনো সমস্যা হয়েছে? না, বলছি আমি আসছি তোদের বাংলোতে দাবাই। সিরিয়াসলি? দাদি তো উঠে দাঁড়িয়ে বলল, আগে বলিসনি কেন? আমি নিয়ে আসতাম। একা আসবে নাকি তুই এত রাতে? রাজ ড্রপ করে দিচ্ছে। গ্রেট। আদি ফোন রেখে আমায় বলল কোয়েল আসছে, আর ওকে রাজদাই নিয়ে আসছেন। কথাটা শুনে আমি আদিকে বললাম, কোয়েল রাজদাকে মানিয়ে নিয়েছে। আমি জানতাম ও পারবে, কারণ ওর দোষ প্রায় ছিল না বললেই চলে। এবার তোমার পালা। আদি মাথা নিচু করে থাকলে আমি একটু এগিয়ে গিয়ে আলতোভাবে ওকে জড়িয়ে ধরি। ওর বুকে মাথা রেখে বললাম, চিন্তা করো না, সবটাই ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। আদিত্যর বাংলোর গেটের সামনে দাঁড়িয়ে কোয়েল একবার পিছনে রাজের দিকে তাকাচ্ছে, আর একবার কলিং বেল দিকে। সেটা দেখে রাজ বলল, তাড়াতাড়ি করো, আমার শরীর অনেক খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ। কোয়েল রাজের কথা শুনে চটজলদি কলিং বেল বাজালো, যা দেখে রাজ মুখ টিপে হাসলো, যেটা কোয়েল দেখতে পেল না। আদিত্য প্রায় সাথে সাথে দরজা খুলে দিলে কোয়েল একটু ইতস্তত বোধ করতে শুরু করে। আদিত্য কোয়েলকে দেখে নিয়ে রাজের দিকে তাকালে রাজ কোয়েলের হাতটা ছেড়ে ওকে আরেকটু সামনে এগিয়ে দিয়ে বলে, আমি আসছি, সাবধানে থাকার কথা বলার প্রয়োজন নেই এখন। তুমি এখন তার দায়িত্বে আছো, যে তোমাকে সুরক্ষিত রাখতে পারবে। এমন কারো দায়িত্ব না যে তোমার অযোগ্য। রাজ কথাটা বলেই বেরিয়ে হাঁটা ধরে নিজের গাড়ির দিকে। কোয়েল বুঝতে পারে রাজের কথা বলার কারণ, তাই আদিত্য রাজের দিকে এগোতে নিলে কোয়েল আদিত্যর সামনে হাত লম্বা করে রেখে বাধা দেয়। তা দেখে আদিত্যর মনে হয় তার বোনও তাকে ভুল বুঝলো। যেও না দাবাই, ওকে একটু ওর মতো একা ছেড়ে দাও। ও অনেকটা কষ্ট পেয়েছে। আমরা কষ্ট পেলে আমাদের নিজেদের মানাতে হয়, তাই ওকে এখন একটু একা থাকতে দাও। ওর কষ্ট কমাতে পারবো না জানি, কারণ যেটা বলে ফেলেছি তা ফিরিয়ে নিতে পারবো না। কিন্তু বলার কারণটা জানলে হয়তো ওর সুবিধা হবে নিজেকে মানাতে। চেষ্টা তো করতে পারি ওর কষ্ট কমা, তাই না? আদিত্য চলে গেল রাজের পিছনে। মৌমিতা দাঁড়িয়ে আছে, তাই হেসে ভিতরে ঢুকে গেল। এদিকে রাজকে নিজের গাড়ির সামনে নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য ওর পাশে দাঁড়িয়ে বলে, আমি জানি আমি তোকে আজকে সকালে অনেক আঘাত করেছি। রাজ তাচ্ছিল্য হেসে বলল, সত্যি কথা মানুষকে আঘাতই করে। তুই তো সত্যি কথাই বলেছিস, যেটা আমার ক্ষেত্রে মনে হয়েছে সেটা বলছিস। হ্যাঁ, মানুষ রেগে থাকলে নিজের মনের কথাই বলে রাজ। সেটা সে সময় তার মনে চলে সেটা বলে, অন্য সময় তার মনোভাব অন্যরকম হয়, কারণ পরিস্থিতি অন্যরকম। রাজ আদিত্যর কথা শুনে আদিত্যের দিকে তাকায়, কারণ সে সঠিক বলেছে। দেখতে পায় আদিত্য চোখটা ছলছল করছে। তুই যতটুকু বলেছিলি সেটা শুনে আমি রিয়েক্ট করেছিলাম। তার সব থেকে বড় কারণ ছিল তুই বলেছিলি ছুটি কোনো কথা না শুনে চলে গেছে। এর আগে তুই যখন চলে গিয়ে ওকে আঘাত দিয়েছিলি তখন ও জীবন্ত লাশের মতো বসেছিল। আর এবার তুই ওর মনের সুপ্ত ভয়টাকে জাগিয়ে তুলছিলি, হোক সেটা জেনে বা অজান্তে। ও তো নিজের ক্ষতি করতেই পারতো, তাই না? আদিত্যর কথা শুনে রাজ নিজের হাত মুট করে নিলে আদিত্য বলে, তোর কোনো ধারণা নেই ওর কী অবস্থা হয়েছিল সেই সময়, একসাথে তোকে হারিয়েছিল যখন। এরপর সেটা থেকে কোনো মতো একটু হালকা হতে আবার ফ্যামিলি প্রবলেম, পরীক্ষার প্রেশার। শুধুমাত্র আমার বোনের কষ্টের কথা ভেবেই আমি তোকে কথাগুলো বলে ফেলেছি। জানি তো আমার ভুলটা ঠিক হয়ে যায় না। আমি এগুলো বললাম কারণ তুই কষ্ট পেয়েছিস, ও কষ্ট পেয়েছে। আমার ক্ষমা চাওয়ার মুখ নেই তোর কাছে, তাই ক্ষমা চাইবো না। এক নাগাড়ে কথাগুলো বলে আদিত্য নিজের চোখের জল আড়াল করে হালকা নাকটা টানলো। রাজ চুপ করতে দেখে বাড়িয়ে যেতে নিলেই রাজ বলে ওঠে, সত্যি তো ক্ষমা চাইবি কেন তুই? তুই তো আমাকে বন্ধুই ভাবিস না। তাই তো আমি যখন চলে গিয়েছিলাম তখন তোর যায় আসেনি, আর এখন কথা বললো তো যায় আসে না। অবশ্য আসবে কীভাবে? আমি তো এসবের যোগ্যই না। রাজার কথা শেষ হওয়ার আগে আদিত্য জ্বরের বেগে রাজকে জড়িয়ে ধরে। রাজ হেসে দেয় আদিত্যর এমন আচরণে।
সরি, বিশ্বাস কর, তোর কথাটা পুরোটা শুনলে আমি হয়তো এসব কিছুই বলতাম না, কিন্তু যতটুকু শুনেছি তাতে যখনই বুঝলাম ছুটি কষ্ট পেয়েছে তখন আমার মাথা ঠিক ছিল না। তুই এমনটা করেছিস সেটা আমি জাস্ট ভাবতে পারিনি। সরি ভাই, প্লিজ ক্ষমা করে দে। তুই ছাড়া আমার কে আছে বল? দাঁড়া, বৌদিকে বলছি, আমাকে মানানোর জন্য তুই এসব বলছিস। আদিত্য বুঝতে পারে রাজ মজা করছে, তাই সোজা হয়ে বলে, আরে ও তো বউ, তুই তো বন্ধু, তুই তো আগে আমার লাইফে, তুই না বোঝালে কি আর ওকে বলতে পারতাম? বাই দ্য ওয়ে, ওর গাটা এত গরম কেন রে তোর? জ্বর এসেছে? বাঘের জ্বরটা এসেছে, না হলে তোর বোনকে এখানে আনতেই পারতাম না। ও বাড়ি যাওয়ার জন্য জোর করছিল। আমি বললাম তুমি আদিত্যর বাড়িতে গেলে আমি বাড়ি যাব, না হলে আজকে সারা রাত এখানেই থাকছি। ব্যাস, বাধ্য বিয়ের মতো জামা কাপড় গুছিয়ে চলে এসেছে। সে ঠিক আছে, কিন্তু তুই ওষুধ খেয়েছিস? আমি নিয়ে আসবো? তোর বোন জোর করে খাইয়েছে কিছুক্ষণ আগে। আমি আসছি এখন, খুব কেয়ারফুল থাকিস। দামাকে একটা করবেই পরশবাবু, সেটার অপেক্ষায় তো আমিও আছি। এটাই ওনার শেষ সুযোগ, কারণ সব কিছু আমার হাতে, শুধু একটা সাক্ষী। পেয়ে যাবি, চাপ নিস না। রাজ রাজ চলে যেতে নিলে আদিত্য রাজকে ডেকে আরেকবারও জড়িয়ে ধরে শক্ত করে, আস্তে করে বলে, আমার বোনকে তুই ছাড়া কেউ ভালো রাখতে পারবে না। আমার এই ধারণা যে সত্যি তার প্রমাণ তো আমি পেয়েছি। এবার এরপরের দায়িত্ব তোর। ওকে পেতে হলে আমি শুধু সাহায্য করতে পারবো, এর থেকে বেশি কিছু নয়, মাথায় রাখিস। আদিত্য রাজকে ছেড়ে দিলে রাজ আদিত্যর কথার মানে বুঝে হেসে ওকে মাথা নাড়িয়ে আশ্বাস দেয়, সাবধানে থাকবি। কথাটুকু একে অপরকে জড়িয়ে ধরে বলে বাড়ির ভিতরে চলে যায়।